নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আপার প্রাইমারির কোর্টের অর্ডার বেরিয়ে গেছে। আহ, আপনারা সকলেই কম বেশি জানেন যে কোর্টের অর্ডারে কী বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করে নতুন করে রিক্রুটমেন্ট করাতে হবে। এবার এই বিষয়ে আমাদের রাজ্য সরকার কি স্ট্যান্ড নেয় সেটা এখনও স্পষ্ট নয়, যে এই ব্যাপারে কি রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে অ্যাপিল করবে কিনা সেটা আগামী সোমবার শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক এবং রাজ্য সরকার একটা বৈঠক আছে, সেই বৈঠকে ওনারা কী ডিসিশন নেয় সেটার দিকে আমরা তাকিয়ে থাকব, যে এনারা ডিভিশন বেঞ্চে যাবেন না কোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী ওনারা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবেন, যেভাবে কোর্ট গাইডলাইন দিয়ে দিয়েছে ঠিক সেইভাবে। এবার আমরা ধরেই নিচ্ছি একটা দিক যে ওনারা ডিভিশন বেঞ্চে যাবেন না, যেভাবে কোর্ট বলেছে, তো সেক্ষেত্রে আপনাদের সেইভাবে যদি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে সরকার চায়, তো সেক্ষেত্রে যেই বিষয়গুলো উঠে এসেছে কলকাতা হাইকোর্টের অর্ডার জাজমেন্ট কপিতে, তার মধ্যে 56 পৃষ্ঠার অর্ডার কপি আছে। তো পুরো বিষয়গুলো তো বলা সম্ভব নয়। মেন কয়েকটা জিনিস যেটা আপনারা প্রশ্নও করেছেন, আমি সেগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করব। এর মধ্যে আমি বলে রাখি যে এটা হয়তো সবচেয়ে ভালো হতো যদি যেনারা এলিজিবল ছিলেন অর্থাৎ যোগ্য ছিলেন, তো ওনাদিকে যদি ওনারা যোগ্যতার সঙ্গে নিয়োগ করে দিতে পারতেন ওনাদেরকে, কারণ ওনারা তো কোনো দোষ করেননি। দোষ যদি করে থাকে তাহলে কমিশন করেছে বা সরকার করেছে, কিন্তু যারা সত্যি সত্যিই এলিজিবল ছিলেন বা মেরিট লিস্টেড ছিলেন, তো ওনাদের 7টা বছর ওনাদেরকে ধৈর্য ধরে বসে থাকতে হলো, শেষমেশ নিটফল 0ই দাঁড়ালো। তো এটা ভালো হতো যে যদি যেই সমস্যাগুলো দেখা দিয়েছিল সেগুলো সংশোধন করে যদি রিক্রুটমেন্ট প্রসেসটা কন্টিনিউ করা যেত সব দিক দিয়ে বিচার করে, সেটা ভালো হতো। কিন্তু কোনো উপায় নেই, কোর্ট বলে দিয়েছে, কোর্টের অর্ডার আমাদেরকে সকলকে মানতে হবে। তো আমাদেরকে সামনের দিকে তাকানো ছাড়া আর কোনো উপায় নেই। তো সকলকে শক্তভাবে থাকতে হবে এবং মনকে শক্ত করতে হবে, এবং কীভাবে এই রিক্রুটমেন্টে শেষ পর্যন্ত সাকসেসফুল হওয়া যায় সেটার দিকে আমাদেরকে পজিটিভ থিঙ্কিং নিয়ে এগোতে হবে। তো কোর্ট যে কালকে অর্ডার কপিটা দিয়েছে তাতে মেন কিছু বিষয় সেগুলো আমি ব্যাখ্যা করতে চাইছি, যেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার আছে। দেখুন, কোর্ট এখানে যে বিষয়গুলো আমি আলোচনা করব, যে নতুন যে ভেরিফিকেশান হবে তাতে যতজন এখন মেরিট লিস্টের প্যানেলে আছেন ঠিক ততজনেরই কি ইন্টারভিউয়ে ডাক পাবেন, না এক্সট্রা কোনো কেউ ডাক পাবেন, সেটা কি বলেছে। তো তারপর রিঅ্যাসেসমেন্টে যাদের স্টেটের ওয়েটে যে নাম্বার বেড়েছে তাদের কি ওই বাড়া নাম্বারের উপর ভিত্তি করেই ভেরিফিকেশান হবে, না কি তাদের ব্যাপারটা কী দাঁড়াবে। আনট্রেন যাদের ভেরিফিকেশনের ডাক, আনট্রেনরা কি কোনো রকমভাবে ভেরিফিকেশনের ডাক পাবে কি না, এটা একটা ব্যাপার। নতুন করে কি কোনো ট্রেনিং সার্টিফিকেট যোগ করা যাবে কি না, যাদের অনেকে বলেছেন আনট্রেন হিসাবে টেট কোয়ালিফাই করে ইন্টারভিউ দিয়েছেন কিন্তু ওনাদের ট্রেনিং নেই, এখন ওনারা ট্রেনিং সার্টিফিকেট শো করতে চাইছেন, তাদেরটা কী হবে। না, প্রথমে আমি বলি যে কতজন নতুনভাবে ইন্টারভিউয়ে ডাক পাবে। দেখুন, কোর্ট যেটা বলেছে একটু আপনার সঙ্গে সেই অর্ডার কপির একটা পার্ট আপনার সঙ্গে শেয়ার করি, এবং সেই পার্টের পরিপ্রেক্ষিতে আমাদের 23শে সেপ্টেম্বর 2016 সালে স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশনে যে রুলসটা ছিল সেই রুলসটাকে ফলো করতে বলেছে। সেই রুলসে কী লেখা আছে সেটাও আপনার সঙ্গে একটু শেয়ার করব। প্রথমে বলি, যতজন কি প্যানেল লিস্টে আছেন 24,000 সামথিং, ওনারা সকলেই কি ডাক পাবেন যদি ভ্যাকেন্সি না বাড়ানো হয়, তো সেক্ষেত্রে না কোর্ট বলেছে। দেখুন, এটা কোর্টের অর্ডারের যে মেন পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি একটু তুলে ধরছি আপনাদের। তো এখানে 2 নম্বর পয়েন্টটা একটু দেখুন, এখানে বলেছে দ্য কমিশন উইল প্রসিড টু প্রিপেয়ার দ্য ইন্টারভিউ লিস্ট অ্যান্ড পাবলিশ দ্য সেম আন্ডার রুল 12/4 বাই 10th মে 2021। 2021 10th মের মধ্যে ইন্টারভিউ লিস্টটা প্রকাশ করতে হবে, অর্থাৎ কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে তাদের লিস্টটা ভেরিফিকেশন কমপ্লিট করার পর সেই লিস্টটা তৈরি করে সেটাকে আপলোড করতে হবে। সেইটা এই 12/4 যে রুলস আছে সেই অনুযায়ী করতে হবে। 12/4 রুলসটা কী আছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এটা কলকাতা নোটিফিকেশন, যেটা এই নোটিফিকেশনের উপর বেস করেই আপনাদের রিক্রুটমেন্টটা হবে। এখানে 12/4 নাম্বারে বলেছে, দেখুন, দ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট অ্যান্ড ইন্টারভিউ লিস্ট উইথ দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট
to be called for personality test category wise on the basis of merit as mentioned in part A of schedule 2 in the ratio of 1:1.4 of final vacancy। অর্থাৎ ফাইনাল ভ্যাকেন্সির যেটা থাকবে তার 1:1.4 রেশিও মেনটেন করে, অর্থাৎ 100টা ভ্যাকেন্সি থাকলে 140 জনকে ইন্টারভিউয়ে ডাকতে হবে। এই রেশিও মেনটেন করে আপনাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হবে। এখন বিষয় হচ্ছে আমাদের ঘোষিত ভ্যাকেন্সি আছে 14,339টা। তো তার যদি 1.1:4 রেশিও করা হয় তাহলে 20,075 মতো আপনাদের ইন্টারভিউয়ের লিস্ট মানে 1:1.4 রেশিও মেনটেন করলে হওয়ার কথা। এবার এখানে একটা কমিশনে এটাও রুলস আছে, যদি লাস্ট কাট অফ মার্কসে একসঙ্গে 500 জন থাকে, লাস্ট কাট অফ মার্কসে যদি একসঙ্গে 500 জন থাকে তো এই 500 জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়। তো সেক্ষেত্রে 20,075টা বেড়ে হয়তো ম্যাক্সিমাম আমার আইডিয়াতে এটা 21,000 পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের 24,000 সামথিং যাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল, তো সকলকে ডাক পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা দেখা দিতে পারে। এটা প্রথম একটা সমস্যা। আচ্ছা, দ্বিতীয় আরেকটা যে পরের পয়েন্টটা আমি আসি, রিঅ্যাসেসমেন্টের ব্যাপারটা। যাদের রিঅ্যাসেসমেন্ট করে নাম্বার বাড়ানো হয়েছিল সেই ব্যাপারে কোর্ট কী জাজমেন্ট দিয়েছে সেটাকে একটু দেখা যাক। দেখুন এই জায়গাটা একটু আন্ডারলাইন করা আছে, একটু লক্ষ্য করুন। এখানে বলেছে কোর্ট, নো রিকোয়েস্ট ফর রিচেকিং, রিঅ্যাসেসমেন্ট, রিইভ্যালুয়েশন অর স্ক্রুটনিং অফ ওএমআর অ্যান্সার শিট উইল বি এন্টারটেন, নো করেসপন্ডেন্স ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেন। অর্থাৎ ওএমআর অ্যান্সার শিটের উপর কোনো রকমভাবে রিচেকিং বা রিঅ্যাসেসমেন্ট বা রিইভ্যালুয়েশন বা স্ক্রুটনি কোনোটাই করা যাবে না, এটা কমিশনকে স্ট্রিক্টলি অর্ডার দেওয়া হয়েছে। অতএব এটা দাঁড়ালো যাতে রিঅ্যাসেসমেন্টের ফলে নাম্বার বেড়েছে তাদের কিন্তু ওই নাম্বার বর্ধিত নাম্বারটা বাতিল হয়ে গেল। অর্থাৎ ওনারা যারা টেটে যা নাম্বার পেয়েছেন, ওএমআরে যা অ্যান্সার স্ক্রিপ্ট অনুযায়ী যা নাম্বার পেয়েছেন ওটা ধরেই কিন্তু ভেরিফিকেশন হবে। তাহলে এই পয়েন্টটা আপনাদের ক্লিয়ার হলো। এরপর এসছে আনট্রেনরা কি ভেরিফিকেশনে ডাক পাবেন। দেখুন এটা পরিষ্কার কোর্টের অর্ডারে বলা আছে যে আগে ট্রেন দিকে ডাকতে হবে। ট্রেন দিকে ডাকার পর যদি রেশিও মেনটেন করতে গিয়ে দেখা যায় যে আরও কিছু ভ্যাকেন্সি রয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আনট্রেনকে ডাকা হতে পারে। তবে সেটা কখনোই ট্রেন ক্যান্ডিডেটকে অ্যাভয়েড করে বা তাদেরকে বাতিল করে বা তাদেরকে বাদ দিয়ে আনট্রেনকে ডাকা যাবে না, এটা কোর্টের অর্ডারে বলাই আছে। আর এই সংক্রান্ত আমি একটা যে রুলসটাও আপনাদেরকে দেখাচ্ছি যে ইন্টারভিউয়ের যে লিস্টটা তৈরি হবে বা তৈরি হয়েছিল সেটাতে ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়া ফিল আপ করলে তবে আপনাদের ডাকা হবে। দেখুন 1 নম্বরে যে জাজমেন্ট কপির 1 নম্বর পয়েন্ট আছে, দ্য ভেরিফিকেশন প্রসেস আন্ডার রুলস 12(3) মাস্ট কমেন্স অন 4 জানুয়ারি 2021 অ্যান্ড টু বি কমপ্লিটেড উইথিন 5 এপ্রিল 2021। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের 12(3) রুলস অনুযায়ী ভেরিফিকেশনে ডাকতে হবে। সেই ভেরিফিকেশনটা শুরু করতে হবে 4 জানুয়ারি 2021 থেকে 5 এপ্রিল 2021-এর মধ্যে কমপ্লিট করতে হবে। এবার সেই ভেরিফিকেশনের রুলস 12(3)টা কি আছে একটু আপনার সঙ্গে শেয়ার করছি। দেখুন 12(3) রুলসে বলা আছে, দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ভেরিফাই দ্য ভ্যালিডেট অফ টেট সার্টিফিকেট, academics and professional qualification of the candidate having valid TET certificate and marks obtained in TET and other academic and professional qualifications shall be evaluated in the manner mentioned in part A of schedule 2। অর্থাৎ টেটে আপনার যে টেট সার্টিফিকেটটা সেটা ভ্যালিড আছে কিনা সেটা দেখবে এবং সেই টেটের নাম্বার কত আছে সেটা দেখা হবে, অ্যাকাডেমিকে আপনাদের কত আছে সেটা দেখা হবে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান যার যেটা আছে সেই প্রফেশনাল কোয়ালিফিকেশানটা আপনার ভ্যালিড সার্টিফিকেট আছে কি না এবং তার মার্কস কত আছে, এর উপর বেস করে ভেরিফিকেশন করে আপনার ইন্টারভিউ লিস্টটা তৈরি করা হবে। এবার আপনারা জানেন এগুলোতে কাতে কত নাম্বার আছে একটু আপনাদের সঙ্গে আরেকটু শেয়ার করছি। দেখুন এখানে বলেছে টেট ওয়েটেজ, অর্থাৎ টেটের জন্য আছে আপনাদের 40 মার্কস, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান আছে 50 মার্কস অ্যান্ড পার্সোনালিটি টেস্টে আছে 10 মার্কস। এই টোটালের উপর আপনাদের মেইন লিস্ট প্রকাশিত হবে। তো এবার হচ্ছে এখানে 2011 সালের টেট সার্টিফিকেট এবং 2015 সালের টেট সার্টিফিকেট দুটোই কিন্তু ভ্যালিড আপনাদের। তো দুটোর মধ্যে যে কোনো একটা টেটের মার্কস আপনার যেটা বেশি আছে সেটাকে আপনি এখানে আপলোড করবেন যখন ভেরিফিকেশন প্রসেস শুরু হবে অনলাইনের মাধ্যমে। তো এই বিষয়গুলো আপনার সঙ্গে শেয়ার করলাম।
আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে, আর একটা কথা বলে রাখি, যদি সরকার এরপরে কোনো ফার্দার রেকটিফিকেশন করে সেটা আলাদা ব্যাপার, না হলে কিন্তু এই কোর্টের জাজমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের ভেরিফিকেশন প্রসেস শুরু হবে, যদি সরকার কোর্টের জাজমেন্টের উপর বেস করে রিক্রুটমেন্ট প্রসেসটা কন্টিনিউ করতে চায়। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।